মাছ এনে জামাই আমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিল, উল্টো তাকে আমি সারপ্রাইজটি দিয়ে দিলাম। সঠিকভাবে চিংড়ি মাছ না কেটে খেলে হতে পারে কিন্তু মৃত্যুর ঝুঁকি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি দেশের যে প্রান্ত থেকে যে যেখান থেকেই ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দয়ে অনেক ভালো আছি। বরাবরের মতো আমার চ্যানেল সামিরাস লাইফস্টাইল ব্লগ থেকে আমি সামিরা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ঢাকা থেকে নতুন আরও একটি ভিডিও উপস্থাপন করছি। আশা করছি বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো, গুঁড়া দুধ নিয়ে আসছি। আর আমি না কয়েকদিন আগে 1 প্যাকেট গুঁড়া দুধ এনেছিলাম, এই 1 সপ্তাহ আগে হবে। তখন না বাটিটা দেয়নি, কিন্তু তখন থেকেই কিন্তু আমি দেখেছি গুঁড়া দুধের সাথে বাটি দিচ্ছে। তো আমি না আসলে সচরাচর যে জিনিসগুলোর সাথে ফ্রি দেয় সেই জিনিসগুলো কিন্তু আনি না। আবার যেগুলো আমি অলওয়েজ ব্যবহার করি সেগুলোর সাথে যদি ফ্রি দেয় তাহলে সেগুলো কিন্তু আবার আমি ছাড়িও না। আর আমি কিন্তু চায়ের জন্য সবসময় দেখা যায় ফ্রেশ মিল্ক, এরপর হচ্ছে ডানো বা মিল্ক ভিটা। তাই আমি তো ফ্রেশ মিল্ক সবসময় খাই। যেহেতু এবার বাটি ফ্রি দিচ্ছে তাহলে আমি ভাবলাম কেন ছাড়বো, একসাথে 2 প্যাকেট নিয়ে যাই। কারণ 1 প্যাকেট গুঁড়া দুধ দেখা যায় আমার 7 থেকে 8 দিন যায়। আর যেদিন গেস্ট থাকে বা যদি যে মাসে গেস্ট থাকে সে মাসে দেখা যায় 7 দিন যায়ও না। তো এই কারণে দেখা যায় 2 প্যাকেট একসাথে নিয়ে আসলাম। আর কয়েকদিন আগেই কিন্তু আমি আর কি রিফিল করেছিলাম 1 প্যাকেট গুঁড়া দুধ। দেখো মনে হয় 4 দিন কি 5 দিনও হয়নি আমার কিন্তু গুঁড়া দুধ শেষ হয়ে গেছে। কারণ হসপিটালে চা পাঠিয়েছিলাম, তারপরে যে আমার মা ছিল, বোন ছিল, সবাই একসাথে আসছি, চাটা খেয়েছি। তাই কিন্তু এবারের 1 প্যাকেট গুঁড়া দুধ দেখা যায় 5 দিনের মতো গেছে। 2 কৌটার মধ্যে কিন্তু আমি দুধ রাখছি। একটা যেহেতু ছোট কৌটা, ওটা তো আমি টি স্টেশনে রাখি। আর এমনি একটা বয়ামের মধ্যে রাখলাম। সচরাচর দেখা যায় বয়ামেটা ব্যবহার করা হয় বেশি। আর আমি কিন্তু সবসময় যখনই চা করতে যাব বা রিফিল করতে যাব তখনই কিন্তু একটুখানি খেয়ে নিই। এটা আমার ছোটোবেলার অভ্যাস, দুধের স্বর, তারপরে গুঁড়ার দুধ আগে কাপ ভরে ভরে খেতাম ছোটোবেলায়, মনে আছে। আমার আব্বা বড় সাইজের ডানোর কৌটাগুলো আনতো, মনে হয় ওখানে 2.5 কেজি করে ছিল। তো ওই ডানোর কোটা আমরা 10-12 দিনও রাখতাম না, শেষ করে ফেলতাম, এত পরিমাণ খাওয়া খেতাম। আর তখন তো গুঁড়া দুধের দাম কমও ছিল। আমার মনে আছে 1 টিন ডানো গুঁড়া দুধ তখন মনে হয় 1500 না 1550 টাকা ছিল। তো গুঁড়া দুধটা খাওয়ার সময় হঠাৎ মনে পড়ে গেল, তাই পুরনো স্মৃতি তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আজকে কিন্তু তাসনিম মাদ্রাসায় যায়নি, নাফি স্কুলে যেতে পারেনি, কারণ ঘুম থেকে উঠতে পারে নাই। আর তাসনিমেরও শরীরটা বেশ একটা ভালো না, মানে প্রচণ্ড কাশছে। তো এখন ওর জন্য আর কি একটু নুডলস রান্না করে দিচ্ছে। আর দেখো আমার মিনি রাইস কুকারটা এত ভালো হয়েছে, আমার না ভীষণ ভালো লাগে। সব জায়গায় রেখে রান্না করা যায়, মানে খুব ভালো একটা জিনিস হয়েছে। এর আগে তো আমি রান্না করেছি, রান্না করে আমি খুব মজা পেয়েছি। এখন কিন্তু ম্যাক্সিমাম টাইমে দেখা যায় চুলায় গ্যাস না থাকলে এই ডিম সিদ্ধ করা বা একটু সবজি সিদ্ধ করা আমি কিন্তু এই মিনি রাইস কুকারেই করি। আবার দেখা যায় বাচ্চাদের জন্য নুডলস রান্না সব কিছু কিন্তু ইজিভাবে হয়ে যাচ্ছে। তো আমি আমার জন্য চা বসাই দিয়ে আসছি চুলার মধ্যে, আর ভাবলাম রাইস কুকারে ওর জন্য একটু নুডলস রান্না করে দিই। তো ঘরের মধ্যে কিন্তু গতকাল রাতে আমি কেটে রেখেছিলাম একটুখানি আর কি চিকেনের পিসগুলো ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, সাথে একটু গাজর রেখেছিলাম আর ব্রকলি রেখেছিলাম। তো ওগুলো আমি খুবই ছোটো সাইজ করে কেটেছি। তার একটা কারণ আছে, কারণ আমার মেয়েরা আবার সবজি পেলে খাবে না। তো আমি প্রথমেই কিন্তু অল্প একটু তেলের মধ্যে সটে করে নিয়ে সবজিগুলো, এরপর একটা ডিম দিয়েছি। আর তোমাদের একটু কাছ থেকে দেখাচ্ছি, সাথে একটুখানি টমেটো সস আর হচ্ছে ম্যাগি সস আর একটুখানি সয়া সস দিয়ে দিলাম। তো খুব সুন্দর কিন্তু ফুটছে, দেখছো কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর তোমাদের একটা কথা বলে রাখি, অনেকেই কিন্তু ম্যাগি আর কি সসের সাথে পরিচিত না। বিনা টাকায় তাদের আমি প্রচার করে দিচ্ছি। কেন জানো? আমার বন্ধুদের জন্য, তোমাদের জন্য, যেন তোমরাও কোনো একটা খাবার বানালে সেই খাবারটা স্বাদ হয় বা বাচ্চাদের যেন খেতে ভালো লাগে। তো সাথে কিন্তু আমি 2টা চিকেন বলও দিয়েছি। আর আমি এখানে কিন্তু পানিটা ইউজ করেছি মিনারেল ওয়াটার, কারণ হতে তো বেশি সময় লাগে না, আর ম্যাগি তো ঝটপট এমনি 2 মিনিটে হয়ে যায়। তো সেক্ষেত্রে আমার মনে হয় খাবার পানি ব্যবহার করে ভালো আর কি, ফুটানো পানিটা। তো এরপরে দিয়ে দিলাম টেস্ট মেকারটা দেওয়াতে নুডলসটা খেতে আরও বেশি মজা হয়েছিল। তো এখন আমি একটু ঢাকা দিয়ে রাখবো। আর এই পর্যায়ে এখন আমি আর কি প্রেশার কুকারটা অফ করে দিব। অফ করে দিয়ে জাস্ট আমি 1 মিনিটের মতন একটু স্ট্যান্ডিং টাইম দিব। এতে করে কিন্তু নুডলসটা খুব সুন্দর আর কি একদম বয়েল হয়ে যাবে আর কি, ভালো লাগবে। আমার কাছে মনে হয় স্ট্যান্ডিং টাইমটা দিলে একটু ভালো হয়। আর এখন কুকারের সুইচটা খুলে ফ্রিজের সুইচটা অন করে দিলাম। তো তোমাদের আমি একটু কাছ থেকে দেখাচ্ছি, এত সুন্দর ঘ্রাণ বেরোচ্ছিলেও, আর দেখতেই তো বোঝা যাচ্ছে কতটা ইয়ামি হয়েছে। তো তাসনিমকে ডাকলাম, বললাম যে নিয়ে যাও, তোমার খাবার রেডি। তাসনিম খেয়ে তো ভীষণ মজা পেয়েছে, বলছে মামনি অনেক মজা হয়েছে।
তবে আমি খেয়াল করছি আর কি যেদিন থেকে আমি ম্যাগি সসটা ইউজ করছি নুডলসের মধ্যে সেদিন থেকেই কিন্তু তাসনিম নুডলস খেতে একটু বেশিই পছন্দ করছে। আর এদিক দিয়ে যে আমার বর বাজার নিয়ে চলে আসছে, আর তো এখন আমরা নাস্তা খেয়ে নিব। আসার সময় তো পরোটা, তারপর হচ্ছে ডাল ভাজি নিয়ে আসছে। তো কি হয়েছে, ও না চিংড়ি মাছটা এনে আমাকে বলেছে কি যে এটা কাটো। তো আমি ভাবলাম যে ভিডিওতে আমার ভয়েস দিতে হবে, তারপরে হচ্ছে আপলোড দিতে হবে, তো এই সময়টা মাছটা থাকলে লাল হয়ে যেতে পারে। আমি না ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো একটু পর আমাকে বলছে কি মাছগুলো দেখছো কত সুন্দর লাফাচ্ছে। তো আমি তো কিছু বলতে পারছি না, বলি যে না ফ্রিজে রেখে দিছি। তো ও না খুব কষ্ট পাইছে, বলে যে তোমার জন্য আমি আনলাম লাফানো মাছগুলো, তুমি দেখবা। চিংড়ি মাছ কিন্তু দেখবা সচরাচর লাফানো পাওয়া যায় না, মরাগুলো পাওয়া যায়। তখন তাকে আমি ম্যানেজ করলাম এই বলে যে দেখো আমি তো হাতের কাজকর্ম অনেকগুলো ছিল, ভাবলাম যে মাছ যদি এতক্ষণ রেখে দিই, এখন তারা রান্না করবো না, তাহলে দেখা যায় লাল হয়ে যেত। এই কারণে আমি আর কি ফ্রিজে রেখে দিচ্ছি। আর তুমি তো আমাকে বলো নাই যে লাফানো মাছ আনছো, মানে সে আমাকে সারপ্রাইজ দিতে চাইছে, উল্টা তাকে আমি সারপ্রাইজ দিয়ে দিচ্ছি। তো খাওয়ার পরে এরপর রান্নাঘরে চলে আসলাম। ঘরের টুকিটাকি যা কাজকর্ম ছিল সেগুলো গুছিয়ে রেখেছি। আর দেখো আমি মাছটা কীভাবে কাটি। চিংড়ি মাছ কাটার কিন্তু একটা সিস্টেম আছে। তো যারা খোসা সমেত রান্না করতে চায় তাদের জন্য বলছি, যেমন মাঝে মাঝে আমি খোসা সমেত রান্না করি, আর মাঝে মাঝে আবার খোসা ছাড়া রান্না করি। তো আমি কিন্তু মাছের যে কাটা থাকে সেটা খুলে নিয়েছি, তারপর কাঁসাটা খুলে নিয়েছি, চোখ বের করে নিয়েছি, তারপর মাথার পাশে কিন্তু একটা কালো ময়লার মতো থাকে সেটাও কেটে নিয়েছি। এরপর মাছ বরাবর কেটে সেখান থেকে কিন্তু অবশ্যই রগটা ফেলতে হবে। এই রগে কিন্তু যত রোগের কারণ। তো ওই মাছটার মধ্যে তো প্রথমে যে মাছটা কাটলাম সেটার মধ্যে মাথার মধ্যে কোনো ময়লা ছিল না, একদম ক্লিন ছিল। কিন্তু এই মাছের মাথার মধ্যে কিন্তু ময়লা আছে দেখে কিন্তু বোঝা যাচ্ছে, এই যে দেখো কত বড় একটা টোপলার মতো বের হয়েছে। আমরা কিন্তু সবাই আর কি চিংড়ি মাছ কাটতে জানি, তবে যারা নতুন রাঁধুনি তাদের আশা করছি কাজে লাগবে। আর লেজের থেকে যে ছোট্ট একটা কাটা থাকে সেটা কিন্তু ফেলে দিতে হয় আর কি খোসার সময় রান্না করতে গেলে, তখন আর কি খেতে সুবিধা হয়। আর এই যে দেখো একদম মাথা থেকে লেজ বরাবর আমি সমানভাবে কেটে নিলাম। আর এই মাঝখানে কিন্তু রগ আছে, এই রগটা কিন্তু অবশ্যই ফেলতে হবে। তো আমার সব মাছ কাটা শেষ। আমি কিন্তু যে মাছগুলো রেখেছি, মানে 1 কেজি মাছ আমি 2 ভাগ করেছি, তো ওই মাছগুলো না আমি কাটাটা শুধু ফেলে দিয়েছি, কাটা ফেলে ফ্রিজে রেখে দিয়েছি। আর এই যে বাকি মাছগুলো, এগুলো এখন আমি ভুনা করব। দেখো মাছের পেটে ডিম আছে, এই কারণে কিন্তু আমি আমার আর কি খোসাটা ফেলতে ইচ্ছে করে না, কারণ খোসাটা যদি ফেলে দিই ডিমগুলো কিন্তু সব চলে যাবে। তো মাছ আমি খুব ভালো মতন কিন্তু ক্লিন করে পানি ঝরিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম এখানে 1 কাপের মতো সিরকা। সিরকাটা দিলে অবশ্যই ভালো হয়, বা কারো ঘরে সিরকা না থাকলে লেবুর রসও কিন্তু দেওয়া যায়। এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম হাফ চামচের মতন হলুদের গুঁড়া। আর কিচ্ছু দিব না। সাধারণত দেখা যায় মাছ ভাজার মধ্যে কিন্তু হলুদ আর লবণটাই কিন্তু যথেষ্ট। মরিচ দিলে আবার খেতে অত একটা ভালো লাগে না, ঝাল ঝাল লাগে। তো এটা এখন মেখে রেখে দিলাম। আর এখন আমি পেঁয়াজ মরিচ যা যা কাটার থাকে সেগুলো কেটে নিব। সাথে আর কি টমেটো নিয়েছি, এরপর হচ্ছে পেঁয়াজের কলি নিয়েছি। ভুনার ক্ষেত্রে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে, তবে নতুন পেঁয়াজ না কেমন যেন একটু পাতলা স্কিনের মতো থাকে, আর সেই স্কিনটা না ফেলে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। এই কারণে আর কি পেঁয়াজটা আমি ভালো মতন ছিলে আর পাতলা স্কিনটাকে ফেলে এরপর কেটে নিই। তারপরে দেখবা এখন নতুন পেঁয়াজগুলো কিন্তু ভালো মতন কুচি কুচি করা যায় না, কুচি কুচি করতে একটু সময় লাগে। তো আমার প্রিয় বন্ধুরা, আমি জানি না তোমরা কারা কারা এ পর্যন্ত আমার সাথে আছো। তো আমি বলবো প্রথমেই ভিডিওটিতে একটি লাইক দিয়ে এরপরে সম্পূর্ণ ভিডিওটি দেখো। আর আজকে আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করেছো বা ভিডিওটি দেখছো, তোমাদের কাছে যদি দেখতে দেখতে ভিডিওটির কোন একটি অংশ ভালো লেগে যায়, সেই অংশটির জন্য হলেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেও। আর যদি তোমাদের ভালো নাও লাগে তারপরে বলবো বন্ধুরা তোমরা দেখতে থাকো, ইনশাল্লাহ দেখবা একদিন আমার সাথে থাকতে থাকতে অটোমেটিকলি ভালো লেগে গেছে ভিডিওগুলো, তখন না হয় সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাকে এত দূর আনতে সহায়তা করেছো, তোমাদের জানাই মনের অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া, ভালোবাসা আর অনেক অনেক সম্মান। তো দেখো আমার কিন্তু সবজি কাটা শেষ। এরপর মিষ্টি কুমড়া আজকে ভাজি করে নিচ্ছি। অনেক দিন ধরে কিন্তু মিষ্টি কুমড়াটা ঘরে রয়েছে কিন্তু খাওয়া হচ্ছে না, ভাবলাম আজকে আর কি ভাজি করি। আরও অর্ধেক আছে, ওই অর্ধেকটা অন্য সময় রান্না করব। এমনি কিন্তু দেখা যায় মিষ্টি কুমড়া চিংড়ি মাছ দিয়ে বা ইলিশ মাছ দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। যেহেতু বড় চিংড়ি আছে তাই চিংড়ি মাছ ভুনা করব। আর অ্যাকচুয়ালি কিন্তু আমি ডাল বসিয়ে দিয়েছি, ডাল অলরেডি কিন্তু ভলকও চলে আসছে। তো এই পর্যায়ে দিলাম একটা কাঁচামরিচ। কাঁচামরিচটা কিন্তু সবসময় আমি ফাটিয়ে দিই, আর কি ভাগ করে দিই না, এতে করে কিন্তু ঝালটা বেশি হয়। আর দিয়ে দিলাম 2টা আর কি টমেটো। ডাল হতে থাকুক, এখন আমি ভাজিটা বসিয়ে দিব। তো
তো ভাজিটা বসাতে বসাতে এই ফ্রাই প্যানটা দেখে আমার মনে পড়লো রূপালীর লাইফস্টাইল ব্লগ থেকে রূপালী আপু বলেছিল যে আপু দেখতে তো ভালোই লাগে কিন্তু কড়াইটা যেন একটু কেমন লাগে। আমিও জানি দোস্ত কড়াইটা দেখতে একদম ভালো লাগে না, কিন্তু কি করবো বলো, ফেলে দিব। একটা অবশ্য একজনকে দিয়ে দিয়েছি, আর একটা ভাবলাম যে ভাজাভুজি করতে খারাপ না ভালো। আর নতুন ফ্রাই প্যান তো আছে, নতুন যতই কিনি না কেন দেখবা 2 দিন পরে কিন্তু সেটা পুরনো হয়ে গেছে, তার চেহারাটাও কিন্তু নষ্ট হয়ে গেছে। তাই কি করব, ভাবলাম যতদিন আছে ততদিন রান্না টান্না করি, অসুবিধা কি, আমার তো কাজ চলছে। তো আমি কিন্তু মিষ্টি কুমড়া ভাজির মধ্যে প্রথমে সরিষার তেল দিয়েছি, এরপরে দিয়েছি 2টা শুকনো মরিচ। যে কোনো ভাজি বাগারে কিন্তু শুকনো মরিচটা দিলে ভালো হয় আর কি, ভাতের সাথে ডলে খেতে খুব ভালো লাগে। অনেকেই তো দেখা যায় শুকনো মরিচ ছাড়া ভাতে খেতে পারে না, তাদের জন্য তো খুব ভালো হয়। এরপর দিয়েছি রসুন কুচি। রসুন কুচিটাও কিন্তু আমি সবসময় ব্যবহার করি, যে কোনো সবজিতে একটু বেশি পরিমাণে ব্যবহার করি, কারণ রসুনের গুণাগুণ কিন্তু অনেক। আর দিয়েছি 2টা কাঁচামরিচ, আর পেঁয়াজ তো আছে। আর এই মিষ্টি কুমড়াটা হতে কিন্তু বেশি একটা সময় লাগে না, আর পানিও দেওয়া যায় না। দেখবা সব তরকারিতে বা ভাজিতে কিন্তু টমেটো ব্যবহার করা যায়, কিন্তু এই একমাত্র মিষ্টি কুমড়া তরকারির মধ্যেই কিন্তু টমেটো একদম যায় না, তবে অবশ্যই ধনেপাতা দিতে হয়। তো আমার কিন্তু ভাজিটা হয়ে গেছে, আর নামানোর আগে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। আমি যখন লবণ দেখছিলাম, বিশ্বাস করে আমার কাছে এত ভালো লাগছে। তবে ইদানিং আমার না আর কি মিষ্টি কুমড়া তারপর হচ্ছে পাতাকপি ভাজি কিন্তু আর কি খেতে ভালোই লাগছে। আমার কিন্তু ডাল হয়ে গেছে, ভাজি হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। এখন শুধু আর কি মাছটা ভুনা করব। আপু দেখো, আমি কিন্তু নতুন ফ্রাই প্যান কিনেছি, অনেকদিন আগেই কিনেছি, ব্যবহারও করছি। তবে নতুন জিনিস আর নতুন থাকবে না, কয়েকদিনের মধ্যে হয়তো এটাও আবার নষ্ট হয়ে যাবে। তো দেখো উল্টে পাল্টে আমি চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছ ভাজার ক্ষেত্রে একটা টিপস তোমাদের বলে দেই, বিশেষ করে নতুন আপুদের জন্য। শুধু নতুন না, অনেক পুরাতন আপুরাও কিন্তু জানে না। অনেকেই জানে, অনেকে জানে না, কারণ আমি নিজে খেয়েছি, এই কারণে কথাগুলো বললাম। চিংড়ি মাছ ভাজার ক্ষেত্রে এরও কিন্তু একটা রুলস আছে, বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু রাবারের মতো শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। একটু হালকা করেই ভাজতে হবে, আর একদম ডুবো তেলেও কিন্তু ভাজা যাবে না। অনেকে একদম দেখি যে রোস্ট ভাজতে গেলে কড়া করে ভেজে ফেলে, বা চিংড়ি মাছটা ভাজতে গেলে কড়া করে ভেজে ফেলে, তখন কিন্তু খাওয়ার সময় একটু ভালো লাগে না। তো হালকা একটু লাল লাল হবে। আর দেখবা খোসার সময় রান্না করতে গেলে কিন্তু এমনিই খুব তাড়াতাড়ি লাল হয়ে যায়। দেখা যাচ্ছে না যে পুড়ে পুড়ে গেছে, আসলে কিন্তু পড়ে নেয়। ওই যে কানসার দিকে যে ছোট্ট পাতলা চামড়াগুলো থাকে, সেই চামড়াটা একটু বার্ন হয়েছে। যেহেতু আমি চুলার আঁচটা বাড়িয়ে রান্না করছি আর সাথে তো ভিডিও করছি, তাই মনোযোগ সবসময় প্যানের দিকে ছিল না। মাছগুলো কিন্তু সুন্দর মতো ফ্রাই হয়ে গেছে, শ্যাডো ফ্রাই করেছি। তো নামিয়ে রেখে আমি ফ্রাই প্যানটা একটু ক্লিন করে নিয়েছি, দিয়েছি পরিমাণ মতন তেল, আরও দিলাম একটু বেশি করেই পেঁয়াজ কুচি। আসলে পেঁয়াজ কুচিটা বেশি না হলে ভুনাটা খেতে ভালো লাগে না, মূল গ্রেভিটাই হয়ে কিন্তু এই আর কি পেঁয়াজের থেকে। আর পেঁয়াজটা কিন্তু ভুনার ক্ষেত্রে অবশ্যই একটু লাল লাল করে ভাজতে হবে, নয়তো হালকা ভাজলে মনে হবে কি পেঁয়াজ আমার দিকে তাকায় আছে, নরম হবে না আর কি, গোটা গোটা তাকায় থাকে। এরপর পানি দিলাম যেন পেঁয়াজটা পুড়ে না যায়। দেখো কি সুন্দর একটা কালার আসছে। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতন এখানে আদা রসুন জিরা বাটা, আরও দিলাম 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর 1/2 চামচ পরিমাণ একটু বেশি হবে মরিচের গুঁড়া। তবে ঝালের পরিমাণ যে যেমন খায় তেমন দিলেই হয়, আমি বলবো আর কি ঝালের পরিমাণটা একটু কম দিলেই ভালো হয়, খেতে ভালো লাগে। আর দিয়ে দিলাম এখানে 1/4 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। আমি কিন্তু আদা রসুন জিরা মানে একসাথে ব্লেন্ড করে নিই, আর জিরার পরিমাণটা কিন্তু সবসময় আমি একটু বেশি দেই, এই কারণে কিন্তু এক্সট্রা আর জিরার গুঁড়া বা জিরা বাটা দেই না, তরকারি বুঝে। তবে মাঝে মাঝে কিন্তু আমি টালা জিরা গুঁড়োটাও ব্যবহার করি। তো আমি টমেটো দিয়ে দিলাম, আর টমেটো দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়েছি যেন তাড়াতাড়ি নরম হয়ে যায়। এমনিতেও কিন্তু পাকা টমেটো নরম হয়ে যায়। তো খুব সুন্দর মতন কষিয়ে নিব। দেখো কি কষানোটা কিন্তু খুব ভালো হয়েছে, একদম তেলগুলো বের হয়ে গেছে, আর কালারটা দেখেছো কি সুন্দর আসছে। আর এই পর্যায়ে কিন্তু পানি দেওয়া যেত, কিন্তু আমি পানিটা দিলাম না, পানি না দিয়ে মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে একটু উল্টে পাল্টে নিলাম। এরপরে এখন গরম পানি অ্যাড করে দিব। আমার কাছে মনে হয় কি আর কি যে কোনো ভুনার ক্ষেত্রে, আমি যখন ডিম ভুনা করি তখনও কিন্তু সেম প্রসেসেই করি। মশলাটা কষানোর পরে ডিমটা দিয়ে দিই, বা এই যে মাছ ভুনার আগ দিয়ে পানি দেওয়ার আগ দিয়ে মাছটা দিয়ে দিই। আমার কাছে মনে হয় সম্পূর্ণ গ্রেভিটা মাছের মধ্যে ডিমের মধ্যে ঢুকবে, আমার কাছে বেশ ভালো লাগে। তো এই যে এখন দিয়ে দিলাম ওপর থেকে একটু কাঁচামরিচ, আর দিয়ে দিলাম পেঁয়াজের কলি। এখন আর ধনে পাতা দিব না, ধনে পাতা দিব নামানোর আগ দিয়ে। তো প্রায় আমি 10 মিনিট ঢেকে রান্না করেছি, আর চুলার জালটা কিন্তু আমি মিডিয়াম হাই আঁচে রেখেছি। তো এই পর্যায়ে এখন আমি ধনে পাতা কুচি দিয়ে দিব। ধনে পাতা দিয়ে আমি ঠিক 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ডের মতো একটু দমে কম আঁচে রেখে দিব, যে কাজটা আমি সবসময় করি। ডাল কিন্তু বাগার দেওয়া হয়ে গেছে, আর পাতিলের চারপাশ থেকে সব কিছু কিন্তু আমি ক্লিন করে নিয়েছি।
রান্না করতে গেলে দেখবা পুরো পাতিল ছড়া যায়, তো সেক্ষেত্রে যদি একটা জালি ব্যাগ দিয়ে পাতিলের কান্দাগুলো যদি পরিষ্কার করা যায় একদম কিন্তু চকচকে হয়ে যায়, দেখতেও ভালো লাগে। তবে ইদানিং যেহেতু আমি ভিডিও করছি চেষ্টা করি সবগুলো খাবার রান্নার পরে সার্ভ করার জন্য, আবার মাঝে মাঝে দেখা যায় হাঁড়ি পাতিল নিয়েই বসি টেবিলের মধ্যে। তো আজকে হাঁড়ি পাতিল আর নিয়ে বসবো না, একটু সাজিয়ে গুছিয়ে পরিবেশন করব। পরিবেশনের উপরে কিন্তু অর্ধ ভোজনটা হয়ে যায়, আগে দর্শনধারী পরে গুণ বিচারী, এই হচ্ছে কথা। তো যাই হোক, দেখো আমি কিন্তু এখন সবগুলো খাবার টেবিলে সার্ভ করে দিব আর খেতে বসবো। আমার বর তো বলছে বারবার আর তোমার ভিডিও করতে হবে না, খেতে দাও। ক্ষুধা তো লাগবেই, ঘড়ির কাঁটা 3টার মধ্যে চলে আসছে। আর রান্না করতে আজকে দেরি হয়ে গেছে, যেহেতু ঘুম থেকে একটু দেরি করে উঠেছি। আর এই যে দেখো সে কিন্তু প্রথমেই শশা খাচ্ছে, আমিও এখন খেতে বসবো। তো খেতে খেতে বিদায় নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত, সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।